বন্ধুরা, জানো কি, আজ যে মার্সিডিজ বেঞ্জকে আমরা বিশ্বের সবচেয়ে মূল্যবান লাক্সারি গাড়ির ব্র্যান্ড হিসেবে চিনি, তার সূচনা করেছিলেন একজন দরিদ্র তরুণ, কার্ল বেঞ্জ। জার্মানির জোফেনহাইম শহরে জন্ম নেওয়া এই ছেলেটি ছিলেন সেই মানুষ যাকে আমরা আজ পেট্রোল চালিত গাড়ির আবিষ্কারক হিসেবে জানি। মাত্র 2 বছর বয়সেই কার্লের মাথার ওপর থেকে বাবার স্নেহসুখ চলে যায়। মা সংসার চালানোর জন্য অন্যের বাড়িতে কাজ করতেন, একটাই স্বপ্ন নিয়ে, তার ছেলে যেন একদিন পড়াশুনো করে একজন যোগ্য ব্যবসায়ী হতে পারে। কার্লও বুঝে গিয়েছিলেন মায়ের ত্যাগ কত বড়, তাই মন দিয়ে পড়াশুনো করতেন। তিনি বিশেষভাবে পছন্দ করতেন রসায়ন আর যন্ত্রবিদ্যা। ফলস্বরূপ মাত্র 15 বছর বয়সেই তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হন। ইঞ্জিনিয়ারিং শেষ করার পর তিনি বিভিন্ন জায়গায় কাজ করেন, নানা ধরনের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেন। তখনকার যুগে, অর্থাৎ 19 শতকের মাঝামাঝি সময়, মানুষের প্রধান বাহন ছিল ঘোড়ার গাড়ি। যদিও তখন সাইকেলের আবিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু তা খুব বেশি ব্যবহৃত হতো না। কার্লের বিশ্বাস ছিল, একদিন এমন সময় আসবে যখন ঘোড়ার গাড়ির জায়গায় রাস্তা জুড়ে ইঞ্জিন চালিত গাড়ি চলবে। তবে সেই সময় এই কথা বলা মানে ছিল হাস্যকর কিছু বলা। মানুষ তাকে নিয়ে উপহাস করত। তবুও তিনি নিজের স্বপ্নে বিশ্বাস হারাননি। 1871 সালে মাত্র 27 বছর বয়সে কার্ল একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি নিজের ভালো চাকরি ছেড়ে দিয়ে আগস্ট রিটার নামে এক মেকানিকের সঙ্গে লোহা ব্যবসা শুরু করেন। পাশাপাশি নিজের স্বপ্নের গাড়ি নিয়েও কাজ চালিয়ে যান। কিন্তু রিটার ছিলেন অসৎ বন্ধু। ব্যবসার দায়িত্ব পেয়ে তিনি কার্লকে প্রতারণা করেন। ফলে কোম্পানিটি প্রায় দেউলিয়া হওয়ার মুখে পড়ে। এই কঠিন সময়ে কার্লের জীবনে আসে বার্থা রিঙ্গার, যিনি পরবর্তীতে তার স্ত্রী হন। বার্থা ধনী পরিবারের মেয়ে ছিলেন এবং তার পরিবার তার বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা জমিয়ে রেখেছিল। সেই টাকাগুলি পরবর্তীতে কাজে লাগে। কার্ল ও বার্থা সেই অর্থ দিয়ে রিটারের শেয়ারগুলো কিনে নেন। ফলে কোম্পানিটি সম্পূর্ণভাবে তাদের দখলে আসে। এরপর 1887 সালে কার্ল বেঞ্জ আবিষ্কার করেন গ্যাসোলিন চালিত 2-স্ট্রোক ইঞ্জিন এবং সেটির পেটেন্ট নিজের নামে নিবন্ধন করেন। এছাড়াও তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের পেটেন্ট নেন, যেমন ব্যাটারি সিস্টেম, স্পার্ক প্লাগ, ক্লাচ গিয়ার, কার্বুরেটর এবং গিয়ার শিফট। তবুও কোম্পানিটি তেমন লাভ করতে পারছিল না। একসময় বাধ্য হয়ে কার্ল নিজের শেয়ার বিক্রি শুরু করেন। এক পর্যায়ে দেখা গেল তার নিজের কোম্পানিতে তার শেয়ার মাত্র 5% এবং সুনামও প্রায় হারিয়ে ফেলেছেন। তাই তিনি অবশেষে কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর কিছুদিন পর তার দেখা হয় 2 ভাই, ম্যাক্স রোজ ও ফ্রেডরিক ভিলহেলমের সঙ্গে, যারা একটি সাইকেলের দোকানের মালিক ছিলেন। 3 জন মিলে নতুন একটি কোম্পানি তৈরি করেন, বেঞ্জ অ্যান্ড কোম্পানি। এই কোম্পানিতে কাজ করার সময়ই কার্ল আবার নিজের স্বপ্নের গাড়ির দিকে মন দেন। 1885 সালে তিনি তৈরি করেন এক অদ্ভুত যানবাহন। দেখতে অনেকটা 3 চাকার সাইকেলের মতো, কিন্তু এটি চলত গ্যাসোলিন ও 4-স্ট্রোক ইঞ্জিনে। তিনি এর নাম দেন বেঞ্জ পেটেন্ট মোটর ওয়াগন, যার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় 16 কিলোমিটার। তবে সেই মডেলটির একটি বড় সমস্যা ছিল, এটি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। ফলে যখন প্রথমবার এটি প্রদর্শন করা হয়, তখন গাড়িটি সরাসরি একটি দেয়ালে গিয়ে ধক্কা খায়। দর্শকরা হাসাহাসি করে এবং অনেকে বলতে শুরু করে যে এই ইঞ্জিন চালিত গাড়ি কখনো নিরাপদ হতে পারে না, এটা তো বিস্ফোরণেও ঘটাতে পারে। ফলে এর খুব কম ইউনিট বিক্রি হয় এবং প্রকল্পটি ব্যর্থ মনে হচ্ছিল। কার্ল নিরুৎসাহিত হলেও হার মানেননি। তিনি আরও ভালো সংস্করণ বানানোর কাজে নেমে পড়েন। 1889 সালে তিনি মডেল 2 তৈরি করেন এবং একই বছর মডেল 3 তৈরি করেন, যা আগের সব ত্রুটি ঠিক করা হয়েছিল। কিন্তু প্রথম প্রদর্শনের সেই দুর্ঘটনা কার্ল ভুলতে পারেননি, তাই তিনি নতুন মডেলগুলো প্রচার করতে চাননি। তবে তার স্ত্রী বার্থার দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মডেল 3 একদম নিখুঁত এবং এটি অবশ্যই মানুষের সামনে প্রদর্শন করা উচিত। কিন্তু অনেক বোঝানোর পরও কার্ল রাজি হননি। বন্ধুরা, এইসব ঘটনায় একসময় বার্থা এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে এক সকালে তিনি এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। স্বামী কার্ল কিছু বুঝে ওঠার আগেই তিনি তার 2 ছেলেকে নিয়ে সেই মোটর ওয়াগনে চেপে নিজের মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন।
আর এই যাত্রাই ইতিহাস তৈরি করে, কারণ এটি ছিল বিশ্বের প্রথম দীর্ঘ দূরত্বের গাড়ি ভ্রমণ, 107 কিলোমিটার, যা পরবর্তীতে সমগ্র অটোমোবাইল শিল্পকে চিরতরে বদলে দেয়। রাস্তায় যখন মানুষ এই 3 চাকার যানটিকে কোনো ঘোড়া ছাড়াই নিজের গতিতে চলতে দেখে, তারা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কেউ ভাবত এ যেন ভূতের গাড়ি। বর্থা যে পথে যেতেন, সবাই দূর থেকে তাকিয়ে অবাক হয়ে যেত। রাস্তায় অনেকবার গাড়িটি বিকল হয়েছিল, কিন্তু বর্থা নিজেই সেটি মেরামত করতেন। কখনো চুলের পিন দিয়ে ফুয়েল পাইপ পরিষ্কার করেছেন, কখনো কাপড়ের ফিতা দিয়ে তার বাঁধা ঠিক করেছেন। সেই সময় তার ভেতরের সাহসী উদ্ভাবকই যেন সামনে এসে দাঁড়িয়েছিল। এই গাড়ির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ছিল মাত্র 4.5 লিটার। ফলে এক পর্যায়ে গাড়ির তেল ফুরিয়ে যায়। তারা তখন পৌঁছেছিলেন ভিসলোক নামের একটি ছোট্ট শহরে। সেখানে তিনি কাছের সিটি ফার্মেসিতে গিয়ে লিগ্রোইন নামের এক ধরনের পেট্রোলিয়াম সলভেন্ট কিনে গাড়িতে ঢালেন। এবং সেই কারণে আজও এই সিটি ফার্মেসিকে ইতিহাসের প্রথম ফুয়েল স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যাত্রাপথে বার্থা আরও বুঝতে পারেন গাড়ির কাঠের ব্রেকটি দ্রুত ক্ষয় হচ্ছে। তিনি এক মেকানিককে ডেকে এনে সেটিকে চামড়ার ব্রেকে পরিবর্তন করান, যা পরবর্তীতে গাড়ির আধুনিক ব্রেক সিস্টেমের সূচনা বলে গণ্য করা হয়। এই ভাঙা রাস্তা, বিকল ইঞ্জিন আর নানা বাধা পেরিয়ে অবশেষে বার্থা 12 ঘণ্টা লম্বা সেই ভ্রমণ সফলভাবে সম্পন্ন করেন। কিছুদিন মায়ের সঙ্গে থেকে তিনি ফিরে আসেন স্বামী কার্লের কাছে এবং তাকে গাড়ির সব সমস্যা বিস্তারিতভাবে জানান। কার্ল বার্থার এই প্রতিক্রিয়াগুলোর ভিত্তিতে গাড়িতে বহু উন্নতি আনেন। আর আশ্চর্যের বিষয়, বার্থার এই ভ্রমণটি এতটাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে যে দূর দূরান্ত থেকে মানুষ কার্ল বেঞ্জের গাড়ি দেখতে আসতে শুরু করে। এর জনপ্রিয়তা এত বেড়ে যায় যে কোম্পানির ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। খুব অল্প সময়ের মধ্যেই বেঞ্জ অ্যান্ড কোম্পানি হয়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 1897 সালে কার্ল তার গাড়ির নতুন মডেলের নাম রাখেন বেঞ্জ ভিক্টোরিয়া, যা সেই সময় সবচেয়ে বিলাসবহুল গাড়ি হিসেবে পরিচিতি পায়। এরপর 1899 সালে কোম্পানি সারা বিশ্বে 572টি গাড়ি বিক্রি করে, যা তখনকার সময় ছিল বিশাল সাফল্য। কারণ তখনও সাধারণ মানুষের পরিবহন মানেই ছিল ঘোড়ার গাড়ি, আর মোটর গাড়ি ব্যবহার করতেন কেবল রাজপরিবার বা ধনী ব্যক্তিরা। তবে সেই সময় কার্লের একটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানও ছিল, ডাইমার মোটরস, যেটি পরিচালনা করতেন 2 অংশীদার, গটলিব ডাইমার আর হেনরি জন লসন। তাদের তৈরি গাড়িগুলো অসাধারণ মানের ছিল। ডাইমলার এমন এক ইঞ্জিন তৈরি করতে সক্ষম হন যা মোটরসাইকেল, নৌকা, এমনকি ট্রলি গাড়িতেও বসানো যেত। গটলিব ডাইমলার শুধু দক্ষ প্রকৌশলীই নন, একজন অসাধারণ ব্যবসায়ীও ছিলেন। তার নেতৃত্বে কোম্পানিটি দ্রুত প্রসার লাভ করে। 1901 সালের মার্চে তিনি বাজারে আনেন একটি নতুন গাড়ি, মার্সিডিজ 35 এইচপি, যা দেখতে আধুনিক গাড়ির মতো এবং সেই সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই সময় দুটি প্রতিষ্ঠানই, বেঞ্জ অ্যান্ড কোম্পানি এবং ডাইমলার মোটরস, একের পর এক নতুন রেকর্ড গড়ছিল। কিন্তু হঠাৎ শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, যার ভয়াবহ প্রভাব পড়ে তাদের উৎপাদনে। উভয় প্রতিষ্ঠানই বিপুল ক্ষতির সম্মুখীন হয়। যুদ্ধের পর তারা কোনোভাবে বেঁচে ওঠে, উৎপাদন ধীরে ধীরে বাড়ে, কিন্তু পরবর্তীতে অর্থনৈতিক মন্দা তাদের আবার ক্ষতির মুখে ঠেলে দেয়। এক পর্যায়ে কার্ল বুঝতে পারেন এইভাবে কোম্পানি বেশিদিন টিকবে না। অন্যদিকে গটলিব ডাইমলারের কোম্পানিও একই সংকটে পড়েছিল, বিক্রি কমে গেছে, ক্ষতি বাড়ছে। তাই 1926 সালে 2 কোম্পানি একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে জন্ম নেয় নতুন এক প্রতিষ্ঠান, ডাইমলার বেঞ্জ এজি, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ নামে পরিচিত হয়। পরবর্তী বছরগুলোতে এই যৌথ প্রতিষ্ঠানটি বাজারে একের পর এক অসাধারণ মডেল নিয়ে আসে এবং প্রতিটি মডেলই থাকে নতুন প্রযুক্তি, উন্নত নকশা আর অতুলনীয় গুণমান। যদিও সংযুক্তির মাত্র 3 বছর পর কার্ল বেঞ্জ মৃত্যুবরণ করেন, তবুও তার প্রতিষ্ঠিত কোম্পানি আজও তার আদর্শ ধরে রেখেছে। কোম্পানির গুণমান, উদ্ভাবনী মনোভাব এবং বিশ্বাস আজও ঠিক তেমনি দৃঢ়, যেমনটা ছিল সেই তরুণ কার্লের প্রথম স্বপ্নে। একদিন রাস্তা জুড়ে ঘোড়ার নয়, মানুষের নিজের তৈরি যন্ত্র চলবে। মার্সিডিজ বেঞ্জের যুদ্ধ, সংগ্রাম ও পুনর্জন্মের গল্প। এটা ছিল সেই সময় যখন কোম্পানিটি প্রথমবারের মতো সত্যিকারের সাফল্যের ইতিহাস লিখল। তারা বিক্রি করেছিল প্রায় 7,000টি গাড়ি। কিন্তু 1933 সালে জার্মানির ক্ষমতা যখন আডলফ হিটলারের হাতে চলে গেল, তখন থেকে যেন সবকিছুই বদলে যেতে শুরু করল।
হিটলার নিজে মার্সিডিজ গাড়ির বড় ভক্ত ছিলেন। তাকে বহুবার এই গাড়িগুলোতে চড়তেও দেখা যেত। তাই তিনি চান যে পুরো বিশ্বে জার্মানির গাড়ির নামই উচ্চারিত হোক। তিনি কোম্পানির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করলেন, যাতে তারা এমন গাড়ি তৈরি করে যা গতিতে পৃথিবীর সব গাড়িকে পিছনে ফেলে দেবে। কোম্পানি বাধ্য হয়েছিল এবং ঠিক তাই করল। ফলাফল হল 1934 থেকে 1943 সাল পর্যন্ত প্রায় সব রেস প্রতিযোগিতায় মার্সিডিজের গাড়িগুলি চ্যাম্পিয়ন হতে লাগল। কিন্তু 1943 সালে শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা কোম্পানির জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়। যুদ্ধের সময় মার্সিডিজের বহু কারখানা বোমা বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়, বিক্রিও একেবারে শূন্যে নেমে আসে। হিটলার তখন কোম্পানিকে জোর করে শুধুমাত্র সেনাবাহিনীর জন্য যানবাহন তৈরি করতে বাধ্য করেন এবং তাদের হাতে অন্য কোনো বিকল্পও ছিল না। যুদ্ধের জন্য শ্রমিকের অভাব দেখা দিল, কারণ বেশিরভাগ মানুষ যুদ্ধক্ষেত্রে ব্যস্ত ছিল। তাই কোম্পানি বাধ্য হয়ে অসংখ্য নারীকর্মী নিয়োগ করল অস্ত্র, বিমান ইঞ্জিন ও সাবমেরিনের অর্ডার পূরণের জন্য। কিন্তু শীঘ্রই দেখা গেল উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করা যাচ্ছে না। তখন তারা ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয়। হিটলারের বন্দী রাখা ইহুদিদের মধ্যে প্রায় 63,000 জন বন্দীকে ফ্যাক্টরিতে কাজ করতে বাধ্য করা হয়। যুদ্ধ শেষে যখন জার্মানি পরাজিত হল, তখন মার্সিডিজ বেঞ্জকেও গভীর সমালোচনার মুখে পড়তে হয়। দেশের বাইরে থাকা তাদের অনেক উৎপাদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়, আর এখান থেকেই শুরু হয় কোম্পানির অন্ধকার অধ্যায়। কিন্তু এখানেই শেষ নয়। সব ধ্বংসস্তূপের মধ্য থেকেও কোম্পানি হার মানেনি। তারা সিদ্ধান্ত নেয় নতুন করে শুরু করবে। প্রথমে তারা অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি তৈরি শুরু করে। এরপর ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য নতুন মডেল নিয়ে আসে। তবুও আগের মতো বিশ্বজোড়া সুনাম তখনও ফিরে পায়নি। মার্সিডিজ সবসময়ই তাদের ইনোভেশন ও ব্যতিক্রমী ডিজাইনের জন্য পরিচিত ছিল। তাই 1952 সালে তারা বাজারে আনে এক স্বপ্নের গাড়ি, মার্সিডিজ 300 SL, যার ছিল গালডানা বা গালভিং তোর ডিজাইন। এটা ছিল যেন ভবিষ্যতের গাড়ি, আর মুহূর্তের মধ্যেই পুরো দুনিয়ায় ঝড় তুলল। এর গতি ছিল ঘণ্টায় 235 কিলোমিটার, যা রেসিং ট্র্যাকেও অবিশ্বাস্য জনপ্রিয়তা পায়। 1953 সালে কোম্পানি আরও নতুন সিরিজ বাজারে আনে, মার্সিডিজ বেঞ্জ 120 and 121, যেখানে 180 ও 190 মডেল ছিল সাধারণ ব্যবহারের জন্য সহজ ও কম্প্যাক্ট। এরপর আসে 220, 220S ও 190 SL এর মতো মডেল। এই মডেলগুলোর কারণেই কোম্পানি ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে আবারও নিজের জায়গা ফিরে পেতে শুরু করে। এরপর শুরু হয় মার্সিডিজের নতুন প্রযুক্তির যুগ। তারা প্রথমবারের মতো গাড়িতে 4-valve ডিজেল ইঞ্জিন যুক্ত করে, যা পারফরম্যান্সকে করে আরও মসৃণ। 1961 সালে তারা গাড়িতে সিট বেল্ট যুক্ত করে। এরপর আসে ABS ব্রেক, এয়ারব্যাগ ও যাত্রী নিরাপত্তা প্রযুক্তি, যা পরবর্তীতে পুরো অটোমোবাইল ইন্ডাস্ট্রির মানদণ্ডে পরিণত হয়। এই সব উদ্ভাবনের সাথে কোম্পানি বিশ্বব্যাপী নতুন প্রচারণা ও বিজ্ঞাপন চালু করে। সময়ের সাথে সাথে মার্সিডিজ বেঞ্জ হয়ে ওঠে গ্লোবাল বিলাসবহুল গাড়ির প্রতীক। আজ এই ব্র্যান্ড কেবল একটি গাড়ি কোম্পানি নয়, এটা একটি স্বপ্ন, একটি অর্জন, একটি প্রতীক। আজ বিশ্বজুড়ে লাখো মানুষ বলে, মার্সিডিজ শুধু গাড়ি নয়, এটা সাফল্যের গল্প। বন্ধুরা, মার্সিডিজ বেঞ্জের এই পুরো গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয় যে জীবনে যত বড় বিপদই আসুক না কেন, যারা থেমে যায় না তারাই ইতিহাস লেখে। একসময় এই কোম্পানি যুদ্ধ, ধ্বংস, সমালোচনা সবকিছু পেরিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে। তারা শিখিয়েছে হার মানা নয়, নতুন করে শুরু করাই আসল জয়। আজ মার্সিডিজ বেঞ্জ শুধু একটা গাড়ির নাম নয়, এটা সাফল্যের প্রতীক, পরিশ্রমের ফল আর মানুষের স্বপ্নের বাস্তব রূপ। একটা সময় ছিল যখন মানুষ ঘোড়ায় চড়ত, আর আজ সেই মানুষই নিজের ঘোড়া শক্তিকে রূপ দিয়েছে মেশিনের শক্তিতে, যার নাম মার্সিডিজ বেঞ্জ। তাই বন্ধুরা, মনে রেখো, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান হার মেনে নেয় না, সময় একদিন তাকেই করে তোলে কিংবদন্তি, এবং মার্সিডিজ বেঞ্জ তার জীবন্ত প্রমাণ।